নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের সুপার সিক্সের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। তো কালকের ম্যাচের আমরা বেশ কিছু ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে ডিমিকে রেড কার্ড দেখানো হলো, সেই রেড কার্ডটা কি একদম যথার্থ রেড কার্ড ছিল সেই নিয়ে কথা বলবো। কালকে যে সুযোগগুলো মিস করেছে বিষ্ণু, সেই সুযোগগুলো থেকে যদি গোল আসতো তাহলে কিন্তু ম্যাচের রং অন্য কিছু হতেও পারতো। আর অবশ্যই ডেভিডকে নিয়েও কথা বলতে হবে এবং এই ইস্টবেঙ্গলের লড়াই মনে রাখার মতন লড়াই, প্রত্যেকটা সমর্থক অন্তত খেলা দেখে খুশি হবে। তো পুরোটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো কালকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম মিনিট থেকেই তারা অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই ফরমেশনে গিয়েছিল, যে প্রথম থেকেই কিন্তু আমরা অ্যাটাক তৈরি করব। যেখানে আমরা জোড়া স্ট্রাইকার নিয়ে একসাথে খেলছি, সেখানে কিন্তু সেই স্ট্রাইকারদের অবশ্যই গোল করতে হবে। তার সাথে যারা অ্যাটাকিং লাইনে খেলছে বিষ্ণু বা মহেশ, তাদেরও কিন্তু গোলের ক্ষেত্রে অবদান রাখতে হবে। তো প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। প্রথম দিকে সবথেকে সহজতম সুযোগটা আসে কিন্তু বিষ্ণুর কাছে। একটা বল কিন্তু ডিফেন্স লাইন থেকে প্রভাত খুব সম্ভবত বল সামনের দিকে রেখেছিল, সেই জায়গায় কিন্তু ভুল ছিল বেঙ্গালুরু এফসির ডিফেন্ডারদের। সেই ভুলকে কাজে লাগিয়ে ডিমি কিন্তু সিঙ্গেল বল নিয়ে ভালো রান করেছিল, কাট করে ভিতর দিকে এসেছিল এবং কিছুটা হলেও নিজের গোল করার থেকে অপোনেন্টকে প্রতিপক্ষ প্লেয়ার যেহেতু সামনে এসে গেছে, তো সেক্ষেত্রে সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা কিন্তু ডিমি করেছিল। সেই জায়গায় যেভাবে বল সাজিয়ে দিয়েছিল একদম বিষ্ণুর উদ্দেশ্যে, বিষ্ণু শুধুমাত্র অন টার্গেট শট থাকলে গুরপ্রীতের কিছু করার ছিল না। গুরপ্রীত নিজের পজিশান থেকে কিছুটা লুজ করেছিল, ডিফেন্ডাররা কিন্তু ডিমিকে ব্লক করার জন্য গেলেও একদম ফলস হিসাবে ফলস নাইন পিছন থেকে এসে গিয়েছিল কিন্তু সেই সহজ সুযোগ বিষ্ণু কিন্তু কাজে লাগাতে পারেনি। এটা কিন্তু একটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে যেত যদি সেই মুহূর্তে গোল এসে যেত। পরবর্তী সময় যেটা সাউল এবং মেসি জুটি মিলে গোল এলো, সেই গোলটাও কিন্তু এক কথায় অসাধারণ গোল ছিল। একটা থ্রো, সেখান থেকে সাউল বল পায়, সাউল থেকে মেসি আবারও ছোট্ট টোকা সাউলকে বল দিয়ে দেয় বক্সের সামনে, কিন্তু সাউল পড়ে গিয়েও আবারও নিজে বল কন্ট্রোলে এনে বল কিন্তু মেসির উদ্দেশ্যে রাখে এবং মেসির সুন্দর ফিনিশিং কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং মেসি আসার ফলে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগ অনেক অনেক শক্তিশালী হয়েছে, সেটা কিন্তু কালকের ম্যাচেও দেখতে পেলাম। তো মেসি কিন্তু গোল করে দলকে এগিয়ে দেয়। এর পরেও কিন্তু চান্স এসেছিল, সবথেকে সহজতম চান্স, যেখানে কিন্তু সানা বল ক্লিয়ার করতে যায়, সেই ক্লিয়ার করতে গিয়ে কিন্তু বল সামনে একদম পড়ে গিয়েছিল, সেখানে গুরপ্রীত তার বডি কন্ট্রোল রাখতে পারেনি। সেই জায়গাতে বিষ্ণুর ওইভাবে অন টার্গেট না রেখে বলে সজোরে অ্যাটাক করাটা ঠিক হয়নি। সেখান থেকে অন টার্গেট রাখলে কিন্তু গোল আসতো। সবথেকে সহজ সুযোগ দুটো কিন্তু বিষ্ণুর কাছে এসেছে। এবার আমি বিষ্ণুকে কোনোভাবেই দোষ দেব না, কারণ আমাদের ফিনিশিংয়ের অভাব আমরা জানি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মনোসংযোগের অভাব আমরা জানি। আর বিষ্ণু তো একজন ইয়াংস্টার, তারা ভুল করবেই, তাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভালো কিছু করতে হবে। তো এই দুটো শটের মধ্যে যদি একটাকেও অন টার্গেট রাখতে পারতো তো ডেফিনেটলি সেখান থেকে কিন্তু গোল আসতেই পারতো। তো এটা ব্যাড লাক বলতেই হয়। এর পরেও আমরা দেখলাম একটা ক্ষেত্রে ডিমি, সে কিন্তু ভালো শট রেখেছিল, অন টার্গেট শট রেখেছিল, কিন্তু শটে খুব একটা জোর ছিল না, সেখান থেকে গোল আসে না। আরও একটা ক্ষেত্রে মহেশ কিন্তু খুব ভালো কাট করে ঢুকে গিয়েছিল, সেক্ষেত্রেও ডিমিকে বল রাখে। তো ডিমি কিন্তু কিছুটা বলতে গেলে পজিশান দূর ছিল এবং সেখান থেকেও শট রাখলেও কিন্তু সেই শট কোনো রকম অসুবিধা হয়নি। এবং অবশ্যই ফার্স্ট হাফে যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের ডিফেন্সে যথেষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল মাঝে মাঝেই, সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস। তো রায়ান এবং যদি মাঝমাঠে নাগুয়েরাকে আটকে দেওয়া যায়, বেঙ্গালুরুর আক্রমণ বিভাগকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব, সেটা কিন্তু অস্কার করেছিল। তো সেই জায়গাতে প্রভাত বারবারই কিন্তু রায়ানের উপর চাপ রাখছিল। কিন্তু একটা ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আনোয়ার, সে কিন্তু কিছুটা গতির সঙ্গে পেরে উঠল না এবং তার উপর হ্যামস্ট্রিংয়ে ইনজুরি লাগলো। সেই জায়গা থেকে কিন্তু আনোয়ারের ছিটকে যাওয়াটা কিন্তু দলের জন্য বড় চিন্তার কারণ হলো। তো সেই জায়গাতে আনোয়ার যদি পুরোটা খেলতে পারতো তো ম্যাচের রং অন্য কিছুও হতে পারতো, সেখানে কিছু করার ছিল না, হাতে অপশানও যেহেতু নেই, ওখানে জোর জবরদস্তিভাবেই কিন্তু জিকসানকে নামানো হলো। জিকসানের মতন খেলেছে, খুব খারাপ খেলেছে বলবো না, কিন্তু আনোয়ার আর জিকসান দুজনের মধ্যে যে তফাৎ রয়েছে সেটা কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পেলাম।
এবং ফার্স্ট হাফে আরও কিছু সুযোগ এসে গিয়েছিল। একটা ক্ষেত্রে তো সৌভিক চক্রবর্তী ভালো নিজে অ্যাটাক তৈরি করেছিল, হাই প্রেস করে অ্যাটাক তৈরি করেছিল, নিজে ক্রস রেখেছিল, কিন্তু সেখানে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যে ইনসিডেন্টটা থেকে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে রেড কার্ড দেখানো হলো, হরিশ কুন্ডু গ্রেট রেফারি রেড কার্ড দেখালো, সেই ব্যাপারটাকে নিয়ে একটুখানি কথা বলতে হয়। সেই জায়গায় ইস্টবেঙ্গল ফাউল পেয়েছিল, ডিমিকেই ফাউল করা হয়েছিল। ডিমি একটু পড়ে গিয়ে যেরকম রিয়্যাক্ট করছিল, তারপর উঠে দাঁড়ানোর পর নাগুয়েরা কিছু বলতে আসে এবং নাগুয়েরাই প্রথমে কিন্তু হেডবাট করতে আসে। এবার নাগুয়েরার হাইট একটুখানি শর্ট, সেই জায়গায় ডিমির হাইট একটুখানি নাগুয়েরার থেকে বেশি। তো যদি একদম আইএসএলের তরফ থেকেই ভিডিও পাবলিক করা হয়েছে, কিচ্ছু বলার দরকার নেই। সেই জায়গাতে তোমরা যদি স্লো মোশনে ভিডিও ফুটেজ দেখো, দেখতে পাবে নাগুয়েরাই প্রথমে কিন্তু হেডবাট করতে এসেছিল। নাগুয়েরা কিন্তু ডিমির নাকের কাছাকাছি তার হাইট, তো সেক্ষেত্রে সে সেই পর্যন্ত মাথা নিয়ে আসে। তারপর তো ডিমি যখন দেখছে যে আমাকে অ্যাটাক করছে, চলো আমি একটুখানি মাথায় মাথায় ঠোকা দিয়ে দিই। এবার সেটা কিন্তু খুব যে সজোরে দেওয়া হয়েছিল সেরকম নয়, যেটা হয় খুব সামান্য একটা টাচ হয়েছিল, কিন্তু ওইটা হরিশ কুন্ডুর মনে হয়েছিল না, ডিমি যেহেতু প্রথম থেকে বেশি ছটফট করছে, ডিমি গিয়ে নাগুয়েরাকে মেরে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে রেড কার্ড দেওয়া হলো। এবার এখন মডার্ন ফুটবলের নিয়ম যে হেডবাট করলে তাকে কার্ড দেওয়া হবে। এবার ঠিক আছে, ডিমিকে নয় রেড কার্ড দিল, আমরা মারলাম, একই দোষে দোষিত নাগুয়েরা তো প্রথম অ্যাটাকে গিয়েছিল। তাহলে ডিমির ভুলটা যদি হরিশ কুন্ডু দেখতে পায়, তাহলে নাগুয়েরার ভুলটা কেন হরিশ কুন্ডু দেখতে পেল না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন ছুঁড়ে দিল। এবার একজনকে রেড কার্ড দেওয়া হলো আর একজনকে ইয়েলো কার্ড দেওয়া, এটাও কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। দিতে গেলে দুজনেরই যেহেতু সমান দোষী, তো সমান কার্ড দিলে ভালো হতো। তো সেক্ষেত্রে দুজনকেই যদি রেড কার্ড দিয়ে দিত, তাহলে দুটো দলই 10 জনে নিয়ে খেলতো, কোনো রকম অসুবিধা হতো না। বা দুটো প্লেয়ারকেই যদি ইয়েলো কার্ড দিয়েও সতর্ক করে দিত, সেটাও কিন্তু ভালো হতো। তো এই জায়গাতে কিন্তু হরিশ কুন্ডুর একতরফা ডিসিশান। এবার এই ডিসিশানটাকে নিয়ে ইস্টবেঙ্গল অবশ্যই চ্যালেঞ্জ তো জানাবে, ডাইরেক্ট রেড কার্ডে চ্যালেঞ্জ জানানো যায়। তো সেক্ষেত্রে যদি এই রেড কার্ডটা কোনোভাবে উইথড্রল হয়ে গিয়ে ইয়েলো কার্ডে আসে, তার দায় কে নেবে? ইস্টবেঙ্গল যে পুরো সেকেন্ড হাফ 10 জনে খেললো, 10 জনে যে লড়াই করলো, যদি কার্ডের রং পরবর্তী সময় পরিবর্তনও হয়, তাহলেও তো ম্যাচের নতুন কিছু রেজাল্ট হবে না, ম্যাচের তো রেজাল্ট হয়ে গেছে। তো এই জায়গাতে রেফারিকে একটু সতর্ক হওয়া দরকার ছিল। একটা দলের অলরেডি তারা কোয়ালিফাই করে গেছে, একটা দল সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে, সেই জায়গায় সঠিক ডিসিশান দিলে মনে হয় অনেক বেটার হতো। এই জায়গাতেই আমাদের ইন্ডিয়ান রেফারি আর বিদেশি রেফারির মধ্যে অনেক তফাৎ রয়েছে। আর সিস্টেম বা ভিএআর সে তো কিছু আমাদের নেই, সেগুলোকে আমরা বাদও রাখলাম। তারপরেও এই যে ঘটনাটা কিন্তু সম্পূর্ণরূপে যে ডিমিকেই দোষারোপ করা যাবে নয়, যদি ক্লোজে দেখো তো সেক্ষেত্রে দুজনই কিন্তু সমান দোষী, কিন্তু একজনকে লাল কার্ড দেখিয়ে একটা দলকে পুরো চাপে রাখা হলো, আর একজনকে ইয়েলো কার্ড। এরপরও নাগুয়েরা কিন্তু বেশ কয়েকবার চ্যালেঞ্জ করেছে, জার্সি পুলিং করেছে, তারপরও কিন্তু তাকে কোনো রকম কার্ড দেখানো হয়নি। তো সেগুলো কেন হচ্ছে সবই জানা ব্যাপার। আর হরিশ কুন্ডুর মতন রেফারি যেখানে রয়েছে, বেঙ্গালুরু তো আলাদাই সাপোর্ট পাবে। এছাড়া যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ডেভিড। আমরা ম্যাচের যখন প্লেয়িং 11 নিয়ে আগে আলোচনা করেছিলাম, সেই জায়গাতে আমরা ডেভিড এবং মেসিকে একসাথে ভেবেছিলাম যে এই জুটি হয়তো প্রথম থেকে নামবে। ডিমি চেষ্টা করছে, গোল মিস করছে, কিন্তু ডেভিডেরও তো একজন প্লেয়ার, তা সে ইন্ডিয়ান বলে কি সুযোগ পাবে না? এই জায়গাটাকে কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করতে হবে। ডেভিড তুরুপের তাস, ডেভিডকে অবশ্যই একটু বেশি গেম টাইম দিলে অনেক ভালো কিছু করতে পারে। যে অ্যাটাকটা ডেভিড তৈরি করেছিল, হামাগুড়ি খেতে খেতে তৈরি করেছিল বলতে গেলে, পড়ে যাচ্ছে, উঠছে, আবারও গিয়ে অ্যাটাক তৈরি করছে। হ্যাঁ, গোল করতে পারেনি, কিন্তু অন টার্গেট শট রেখেছিল, সেখানে গুরপ্রীত এগিয়ে এসে সেভ করেছে। তারপরে যে ডেভিডের অ্যাপ্রোচ মাঠে সেটা আলাদা লেভেলের থাকে, কখনোই তো তার মধ্যে ফার্স্টেশন আসে না। তো সেই জায়গাটাকে একটুখানি যদি ভাবনা চিন্তা করা যায়, ডেভিড কিন্তু একটা ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। আর ওভারঅল এই যে ইস্টবেঙ্গলের লড়াই, 10 জনে হয়ে যাওয়ার পরও লড়াই, 9 জনে হয়ে যাওয়ার পরও মোহামেডানের বিরুদ্ধে যে লড়াই, এই সিজনে যেটুকু লড়াই ইস্টবেঙ্গল করেছে সত্যি মনে রাখার মতন, এবং এতে সমর্থকরা খুব একটা হতাশ হবে না। হ্যাঁ, ইস্টবেঙ্গল কোয়ালিফাই টপ 6-এ করতে পারলো না, সেটা পরের কথা, কিন্তু এই যে লড়াই, এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। তো কালকে মাঠেও অনেক সমর্থক ছিলে, সবাই ম্যাচটাকে খুব এনজয় করেছো। তোমরা তোমাদের রিয়াকশান জানাতে পারো যে ডিমিকে যেটা রেড কার্ড দেওয়া হলো সেটা কি সঠিক সিদ্ধান্ত নাকি একটু বাড়াবাড়ি হলো। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।